থ্যাংক ইউ বাবা। ফুদাও ফুদাও মাম্মি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমার হাজবেন্ডের জন্মদিন ছিল 10ই এপ্রিল, মানে চাঁদ রাতের দিন। সো আজকে কেন আমি ওর জন্মদিনের জন্য এইসব আয়োজন করছি সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো, সবকিছু শেয়ার করব। আর আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক একটা কমেন্ট করবেন, আর যারা আজকে প্রথম দেখছেন, যারা নতুন আছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ওয়েলকাম। এই তো এখানে আমি চিকেন নিয়েছি 7-8 টুকরার মতো। এটাকে ধুয়ে সুন্দর করে এখন এটার মধ্যে পর্যাপ্ত মশলা যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, সস, তারপরে হচ্ছে মানে সয়া সস, ভিনেগার, মানে এভরিথিং যা লাগে সব কিছু দিয়ে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। যেহেতু এটা আমি স্পাইসি চিকেন বানাবো, সো এটার মধ্যে চালটাও ইউজ করেছি, মানে মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখবো। লবণটা তো অবশ্যই দিতে হবে, এটা তো আর স্কিপ করা যাবে না। মেখে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এখন বলি আমি আজকে কেন এইসব আয়োজন করছি। আমার হাজব্যান্ডের বার্থডে যেহেতু 10 তারিখ ছিল, সো চাঁদ রাতের দিন আমি আমাদের বাড়িতে ছিলাম আর ও ছিল ওদের বাড়িতে, দুজন দুই জায়গায় ছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড চাঁদ রাতের দিনই গ্রামে গিয়েছে আর আমি তো আগেই চলে গিয়েছিলাম, তাই তার বার্থডেতে কোনো কিছুই প্ল্যান করা হয়নি। আমার বাচ্চাটার ভীষণ মন খারাপ ছিল, তার বাবার বার্থডেতে কেক কাটা হবে না, সে এটা মানতেই পারছিল না। দেন এই তো গরমের মধ্যে আয়োজন শুরু করে দিয়েছি। এসেছি 1 সপ্তাহ হয়ে গিয়েছে, এর মধ্যে আর সময়ই পাইনি। এত গরম কি বলবো, সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে দিন শেষ হয়ে যায়। আমার বেবিকেও আমি পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করি, সব মিলিয়ে হয়নি। যেহেতু আজকে আমি 2 ডিম দিয়ে ভ্যানিলা স্পুন কেক তৈরি করব, তো ওই মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, কারণ যেহেতু 2টা ডিম দিয়ে আমি আজকে কেক তৈরি করব। পাশে কিন্তু আমার ছোট্ট প্রিন্সেস চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আমি যেদিন কেক বানাই বাসায়, আমার বেবিটা প্রচণ্ড এক্সাইটেড থাকে, ও এত বেশি মজা পায়, সারাটাক্ষণ আমার সঙ্গে থাকবে, আমি যা যা করবো আমার পিছন পিছন ঘুরবে। ওর মজা দেখে আমারও ভীষণ ভালো লাগে, ও এত বেশি এনজয় করে। আর ও এইগুলা কেন করে সেটাও আমি জানি, কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন, কারণ আমি যখন ক্রিম বিট করব তখনই দেখতে পারবেন ও কেন এত মজা পায়। এখানে আমি ডিম চিনি একসাথে নিয়ে নিয়েছি, এখন এই তো বিটারে কাটা দিয়ে কিছুক্ষণ এটাকে বিট করে নেব ভালো করে, যতক্ষণ না চিনিটা গলে যাবে। ভাবছিলাম মনে মনে ক্রিমটা একটু হাইট বেশি দিয়ে ছোট করে বানাবো, যাতে সময়টা কম লাগে, কারণ এত গরমে ক্রিম কি ঠিকমতো আমি বিট করতে পারবো, গলে যাবে কিনা এই সব নিয়ে আমার টেনশন হচ্ছিল। এই তো এই গরমের মধ্যেও কিন্তু আমার প্রিন্সেস আমার কাছেই এসে বসে আছে, তাই আমি ডাইনিংয়ে আর করিনি, একদম বেডরুমে চলে এসেছি, যাতে আমার বাচ্চাটা আরাম করে বসে আমাকে সঙ্গ দিতে পারে। তো এদিকেই তো চিনিগুলো আমি সাইড থেকেও একটু কাবার করে নিচ্ছিলাম, যেহেতু বিটার করার সময় আশেপাশে ছিটে যায় বাটির। স্পাচুলার দিয়ে আমি বাটির 4-5টাকেও চিনিগুলাকে ভিতর দিকে এনে দিলাম। দেন আমি আবার বিট করে নেব, যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ আমি বিটারে কাটা দিয়ে বিট করব ডিমগুলা। বাই দা ওয়ে, আমি কিন্তু সব সময় আটা দিয়ে কেক বানাই। অনেকে বলে আটা দিয়ে কেক নাকি ফুলে না, বাট আমার কেক কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট ফুলে। কতটা স্পঞ্জি হয় আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। এখানে এই তো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। যেহেতু স্পঞ্জ কেক, এটাতে তেলটা বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তো আমি তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করব না, কারণ এটা যেহেতু আমার চিনিটা গলে গিয়েছে, জাস্ট আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে অ্যাডজাস্ট করে নেব, যাতে আমার তেলটা আর এসেন্সটা মিশে যায়। এই তো আমার হয়ে গিয়েছে, এইদিকে একদম সুন্দর একটা ফোম তৈরি করে নিয়েছি। এখন আমার শুকনো উপকরণগুলো আমি 2 ভাগে ভাগ করে মিশিয়ে নেব, মানে প্রথম অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরবর্তীতে দিব। এটা মেশানো হয়ে গেলে আমি বিটারে কাটা দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মেশে নেব। এটা কিন্তু অনেক বেশি হার্ডলি মেশানো যাবে না, তাহলে জিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অনেক সময় পানিও ছেড়ে দেয় অনেকের কেকে, আমি দেখেছি এটা। তাই আমি এই তো ঘুরিয়ে ঘুরিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়েই করব, মানে একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। দেন আমি বাকিটাও এইভাবে দিয়ে মিশিয়ে নেব, বাকি উপকরণটাও মিশিয়ে নেব, একদম একইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে আমার ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে না যায়। তো এই তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম একটা মানে স্ট্রাকচার হয়েছে ম্যারাঙের। তো এটাকে আজকে আমি 5 ইঞ্চি একটা মোল্ডে বেক করব, মানে ছোট্ট একটা মোল্ডে বেক করব, কারণ যেহেতু আমি একটু হাইডি কেক বানাবো। নর্মালি হয় এটা যদি আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করতাম তাহলে কেকটা হাইডে কম হতো বাট বড় হতো, কিন্তু আজকে আমি একটু ছোট্ট বানাতে চাচ্ছি যাতে একটু হাইড হয়। তো আমি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর একটা নর্মাল একটা কাগজের পিস আমি বাটির মাপে কেটে নিয়েছি, ওটাকেই দিয়ে দিয়েছি। দেন আমি এখন বেটারটাকে সম্পূর্ণ ঢেলে নেব বাটির ভিতরে। এই পাশে আমার ছোট্ট পিচ্চিটা বসে বসে বলছিল, মাম্মি কখন হবে, কে কি হয়ে গেছে। তো আমি বললাম এটা তো এখন আমরা চুলা বেক করব, তুমি কার্টুন দেখতে দেখতেই হয়ে যাবে। তো
তো আমি এই তো পুরো ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি একদম সুন্দর করে চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে পুরো ব্যাটারটাই নিয়ে নিয়েছি। এখন একটু ড্যাব ড্যাব করে দেব, কারণ ভিতরে বাবলস থাকলে ওইগুলো বের হয়ে যাবে। আমি সবসময় চুলাতেই কেক বেক করি। সো আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডের উপরে কেকের মোলটাও দিয়ে দিয়েছি, আর একটা টুথপিক দিয়ে আমি একটু চারপাশ ঘুরিয়ে নেব, যেহেতু ছোট ছোট বাবলস আছে যাতে ওইগুলোও বের হয়ে যায়। এভাবে করে দিলে নিচটাও সমান হয়। অনেক সময় কেকের নিচে দেখা যাচ্ছে একটু উঁচু নিচু হয়ে যায়, বেক করার পরে সেটা আমরা বুঝতে পারি। সো এভাবে করে দিলে ভালো হয়। এখন আমি একটা নন স্টিকি প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আমি বাইরে থেকেও দেখতে পারি আমার কেকের মানে পজিশনটা কেমন আছে। তো এখানে যে ছিদ্রটা ছিল ওটা আমি একটা লবঙ্গে দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এই তো 30 মিনিট পরে দেখেন আমার কেকটা কত সুন্দর করে ফুলেছে, মাশাআল্লাহ। আমার তো মনে হচ্ছিল নাকি পড়েই যায় মোল্ডের বাইরে। আমি কিন্তু প্রথমেই বলেছি আমার সব কেকই মাশাআল্লাহ যথেষ্ট ফুলে আর অনেক স্পঞ্জি হয়। দেখেন কালারটাও কত সুন্দর এসেছে, চুলায় বেক করেছি বোঝাই যাচ্ছে না। এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। দেন এই তো এখনও কিন্তু বাটিটা গরম আছে, আমি এই গরম অবস্থাতে আনমোল্ড করে নিয়েছি, যেহেতু আমি আজকে এটাকে মানে বানিয়ে ফেলবো। আমার তো রেডি করতে হবে আর সময়ও কম ছিল, তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম। দেখেন আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা। আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে, একদম সুন্দর হয়েছে, আর কিন্তু কোথাও পুড়ে যায়নি। এখানে আমি একটা ব্রেড নাইফ নিয়েছি, ব্রেড নাইফের সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। যেহেতু আমার কেকটা এখনও গরম আছে, কেটে রেখে দিলে হয়তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই তো আমি প্রথম স্লাইসটা করে নিচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে একদম সমান হয়, কোথাও আঁকাবাঁকা হয় না। মনে হয় প্রতিটা লেয়ার একই রকম, আপনি উপরে যে লেয়ারটাই দেন না কেন কোনো সমস্যা নেই। আমার একটা লেয়ার কাটা হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, কোথাও উঁচু নিচু বাঁকা হয়নি। এভাবে আমি সবসময় কেটে থাকি, এভাবে কাটলে আমার মনে হয় সব কিছু একদম পারফেক্ট হয়। আমি সেকেন্ড লেয়ারটাও কেটে নিয়েছি, আমি যেহেতু 3টা লেয়ার করব, সো আমি 3টা লেয়ার করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। দেন এটাকে আমি ডেকোরেশন করে নিব। এদিকে আমি একটু তেলের পিঠাও বানাবো, তাই এখানে তো তেলে গরম করে নিয়েছি। এটা একটা লোহার কড়াইতে বসিয়েছি আমি। এই লোহার কড়াইতে তেলের পিঠা বানাতে আমার ভীষণ ভালো লাগে। আর নর্মালি যেহেতু আমি গুড় দিয়ে বানাচ্ছি, তাই আমার বেটারের কালারটাও একদম একটু লাল লাল হয়েছে, মানে সাদা হয়নি। তেলের পিঠা কিন্তু গুড় দিয়ে খেতেই ভালো লাগে। ছোটবেলায় কিন্তু আমার মা দাদু এইভাবেই বানাতো। তো এই তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। দেন আমি আরেকটা দিয়ে দেব। দেখেন কতটা সুন্দর করে ফুলছে, মাশাআল্লাহ। প্রত্যেকটা পিঠা এত সুন্দর করে ফুলেছিল আর এক সমান হয়েছে। যেহেতু আমি একটা চামচ দিয়ে দিচ্ছি, সো আমার পিঠাগুলোর সাইজও কিন্তু একই রকম হয়েছিল, কোনোটা ছোট বা কোনোটা বড় হয়নি। আমি একই রকম মেজারমেন্টে দিয়েছিলাম প্রত্যেকটা পিঠা। এই লোহার কড়াইগুলো কিন্তু ভীষণ ছোট, তাই আমার একটু উল্টে পাল্টা দিতে একটু প্রবলেম হচ্ছিল। আর নর্মালি আমি তেলে পিঠা কাঁটা চামচ দিয়ে সবসময় উল্টিয়ে থাকি, এটা দিয়ে ইজি লাগে আমার কাছে। তো আমি কয়েকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। সব তো আর মানে দেখানো পসিবল না। গরমের মধ্যে তেলে পিঠা বানিয়েও আমার খুব শান্তি লাগছিল, কারণ প্রতিটা পিঠা এত সুন্দর করে ফুলছিল। আমার তো মনে হচ্ছিল আমি আর একটু বেটার বানিয়ে নেই পিঠা বানানোর জন্য। তো এই তো আমি আরও একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পিঠাটাও কত সুন্দর করে ফুলবে, একদম মাশাআল্লাহ ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। তো এটাকেও আমি উল্টে পাল্টে দিব। এই পিঠা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, বেটারটা যদি ঠিকমতো বানানো যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই পারফেক্ট হয়। আর যেহেতু আমি চালের গুঁড়া দিয়ে করছি এই পিঠাটা, আর একটুখানি ময়দা মিশিয়ে নিয়েছিলাম, একদম সামান্য ময়দা, যাতে চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু হার্ড হয়ে যায়, একটু ময়দা দিলে সফট থাকে পিঠাটা অনেক সময় ধরে। বাই দ্য ওয়ে, যেসব আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত লাইক করেননি, তারা একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন। যারা নতুন আছেন প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি, একটু তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেন আমি এই তো কতগুলো বানিয়ে ফেলেছি, দেখেন সবগুলা পিঠা কত সুন্দর হয়েছে। পরবর্তীতে আমি সবগুলা দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও এটা পছন্দ। যেহেতু আমি কেক বানাচ্ছি, বার্থডে মানে তো মিষ্টি কিছু, আর সবসময় নর্মালি ওর বার্থডেতে আমি পায়েসই বানিয়ে থাকি। তো আজকে ভাবলাম একটু পিঠা বানিয়ে দেই। আমি যেই চিকেনের টুকরাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, ওইগুলাকে বের করে নিয়েছি। দেন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 3-4 টেবিল চামচের মতো দিয়েছি। 2 টেবিল চামচ ময়দা দিয়েছি আমি, তাহলে ক্রিস্পি ভাবটা বেশি আসে। কর্নফ্লাওয়ার একটু বেশিই দিতে হয় এই চিকেনটাতে। আর দিয়ে দিয়েছি একটা ডিম, আমি ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা, সেটাই দিয়ে দিয়েছি। দেন আমি চিকেনটাকে সুন্দর করে কোট করে নিব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে একইভাবে লেগে যায়। চিকেনটা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো নর্মালি আমার চিকেন ফ্রাইগুলো একটু বেশিই করা হয়, সব সময় দেখা যাচ্ছে করা হয়ে থাকে। তো আমার এটা এখন পরিমাণটা মানে আর দেখতে হয় না, দেখা যায় আমি নিজে নিজেই করতে পারি, আমার মোটামুটি আইডিয়া হয়ে গিয়ে।
লবণ মশলা সব কিছুই কিন্তু আমার পারফেক্ট হয়। এদিকে যেই প্যানটাতে আমি পিঠা ভেজেছিলাম তো ওই তেলগুলো একদম ফ্রেশ আছে, যেহেতু পিঠা বানিয়েছি তো ওই কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আসলে আমি বুঝতেই পারিনি এই কড়াইটা এতটা ছোট, আমি চিকেনগুলো ভাজতে আমার অসুবিধা হচ্ছিল, যেহেতু মানে কড়াইটা ছোট আর পিসগুলো মোটামুটি ভালোই বড় ছিল, তো 2 পিসের বেশি আমি আর এখানে দিতে পারিনি। তো যেহেতু দিয়ে দিয়েছি আবার কড়াইটা চেঞ্জ করব, তাই আর চেঞ্জ করাও হয়নি, যে 2 পিস করে ভেজে নেই তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে একটা পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশটাও দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দেব। আমার কিন্তু এই চিকেনগুলো ভাজতে বেশি সময় লাগেনি। আমি প্রতিটা চিকেন ভেজেছিলাম 5 থেকে 7 মিনিটের মতো, এরকম সময় ধরে ভেজেছি। একদম ভিতরটা খুব সুন্দরভাবে সফট হয়েছিল। ভিনেগার ইউজ করার কারণে চিকেনের মধ্যে যে জুসি ভাবটা ওটা কিন্তু অনেকক্ষণ বজায় থাকে, আর উপরে যেহেতু মানে ক্রিস্পি একটা পার্ট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। ওইদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন হচ্ছে এই তো ক্রিমটা করে নিচ্ছিলাম কেকের। আমার বেবি কিন্তু আমার পাশেই বসে আছে, আমার ছোট্ট প্রিন্সেসটা বলছিল মামি হয়ে গেছে কিনা দেখো তো চেক করে। তো আমি বললাম মামি হয়নি, আর একটু হবে। আমি একটা প্লেটের নিচে এখানে কিছু আইস দিয়ে নিয়েছিলাম যাতে আমার ক্রিমটা ভালো থাকে, মানে তাড়াতাড়ি সেট হয়ে যায়। আর এখানে কিন্তু আমার এই তো ছোট্ট বেবিটা একটু একটু করে হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে, তো আমি দেখেও না দেখার ভান করছিলাম যে ও নিচ্ছে, আমি দেখিনি। আমি যদি দেখতাম তাহলে কিন্তু লজ্জা পেয়ে যেত আর হাত দিয়ে নেওয়ার চেষ্টা করতো না। আমার বাচ্চার এই বিষয়গুলো আমি ভীষণ এনজয় করি, খুব ভালো লাগে। এই জন্য আমি কেক বানানোর সময় ওকে কখনো ঘুম পাড়াই না, ওকে পাশেই রেখে নেই, ও খুব খুশি হয়। আমি যেহেতু বাটির নিচে একটা প্লেটে আইস দিয়ে নিয়েছিলাম তো আমার বাটিটা বারবার সরে যাচ্ছিল। এদিকে আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে আমি তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার। তো আমি তাড়াতাড়ি করে প্রথমে একটা পার্ট দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে আমি দিয়ে দেব সুগার সিরাপ, এটা দিয়ে দেন আমি কোট করে নেব। সুগার সিরাপের উপরে আমি ক্রিম দিয়ে দেব, দেন আরেকটা লেয়ার এভাবে আমি পুরা কেকটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব কোট করে ফ্রিজে, দেন বাকি ডেকোরেশন পরে করে নেব। তো আমার কেকের তুলনায় ক্রিম কিন্তু আজকে আমি বেশি নিয়েছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব। তো সেটা করতে পারছি কিনা শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন। আমি তো প্রথম পার্টে কিন্তু ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম আমার মানে মেজারমেন্ট অনুযায়ী, যেহেতু আমার বেবি ক্রিম বেশি পছন্দ করে তাই আমি সবসময় চেষ্টা করি একটু ভালো মানের ক্রিম নেওয়ার জন্য। আর আমি একটু লেয়ারের ভিতরে একটু বেশি করেই ক্রিম লাগিয়ে দেই, কারণ আমার বেবি যেহেতু ভীষণ পছন্দ করে, সো ওর মতো করেই আমি সবসময় কেক বানানোর চেষ্টা করি। যদিও বার্থডে আমার হাজব্যান্ডের, বাট আমার বেবি এত বেশি এক্সাইটেড মনে হচ্ছিল ওরই বার্থডে, মানে ওই কেক কাটবে এরকম একটা থিঙ্কিং ছিল। দেন আমি আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি উপরে বসিয়ে। সেম প্রসেসে আমি উপরে লেয়ারটাও করে নিয়েছিলাম। দেন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি একটু সেট হওয়ার জন্য, গ্রাম কোটিং করে রেখেছি। আমি একটা ভেজিটেবল করছিলাম, সেটাও প্রায় হয়ে গিয়েছে আমার। এটা আমি চিংড়ি দিয়ে করছি, এখানে চিংড়ি, ব্রকলি, তারপরে গাজর, আলু, পেঁয়াজ, মটরশুঁটি এগুলো দিয়ে আজকে করে নেব। এদিকে ওয়াশরুম ফাঁকা পেয়ে আমার বেবি একা একাই ভিজতেছে, মানে গোসল করতেছে দুপুরবেলা। দেখেন কি একটা অবস্থা। আমি মাত্র পোলাওটা বসিয়েছি, বাট ওকে আমি মানে বের করব নাকি পোলাওর কাছে যাব এটাই বুঝতে পারছিলাম না। মাঝখানে অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল, বিশেষ করে রাইসটা রান্না করেছি সেটা আমি মানে ভিডিও করতেই পারিনি। তো আমার প্রন সবজিটা কিন্তু দারুণ হয়েছে, মানে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো আজকে মেনুতে আমার এইগুলাই ছিল, আর বেশি কিছু করতে পারিনি এই গরমে। আমার হাজব্যান্ড জানে না আমি এত কিছু করেছি, ও তো ভীষণ রেগে গিয়েছে কেন এত কিছু করেছি, গরম কমলে করতে পারতাম না এইসব বলছিল। আর এদিকে আমি কেকটা মোটামুটি করে ডেকোরেশন করে নিয়েছি, খুব ভালো করতে পারিনি কারণ আমার ক্রিমটা গলে যাচ্ছিল। নর্মালি আমি কেক বানালে কখনো ক্রিম গলে যায় না, বাট এটা মেবি গরমের কারণেই হয়েছে, তাই একটু মোটামুটি করেই মানে একদম সেট করে নিয়েছি যাতে গলে না যায়। বাকি ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। কেউ মানুষের পছন্দের খাবার রান্না করব বা তাকে সারপ্রাইজ দেবো, এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে এইগুলো করি, এনজয় করি। মানে ওর পছন্দের খাবার রান্না করে রাখি, ওকে কখনোই বলি না, ও তো খেতে বসে খুব অবাক হয়ে যায়। তো এই তো আমার প্রিন্সেস কেক কাটতে বসে গিয়েছে, দেখছেন মনে হচ্ছে ওর নিজেরই বার্থডে, ও এত বেশি এক্সাইটেড ছিল। ওর বাবাও ওর সাথে বসা ছিল, আর এদিকে আমি একটু ফুটেজ নিচ্ছিলাম যে এগুলাই তো থাকবে স্মৃতি হয়ে। তো আমার মেয়ে ওর বাবাকে সবসময় উইশ করে বাবা হ্যাপি বার্থডে, মানে আমিও জানতাম যতদিন আমি কেক বানিয়ে দেবো ততদিন ওর বাবাকে উইশ করেই যাবে। তো এই তো ওকে বলছিলাম বাবা কেকটা কাটো, বাট ও এই পাশ থেকে কাটবে না, ও ফুলের থেকে কাটবে, যেটা ফুল আছে ও ফুল নেবে। দেখেন ওর বাবা কেটে দিচ্ছিল, ও এত খুশি হয়ে যাচ্ছে, মানে ফুল কেটে দিচ্ছে ওকে, ও ভীষণ এক্সাইটেড ছিল। কেকটা কিন্তু দারুণ মজা হয়েছিল খেতে। আমাদের মানে এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, আমার প্রিন্সেস খাচ্ছে। কেমন হয়েছে আজকে ভিডিওটা জানাবে।